সুমি, একবার ঘরে এসো না। সুমি তখন সবেমাত্র ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়েছে। পাশের ওভেনে কড়াইটা চাপিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছটা সবে ভাজবে বলে তৈরি হচ্ছে। পেল্লায় রান্নাঘরের মেঝেতে বসে রীনা দেবী সবজি কাটছেন। 1 মাস হলো সুমি বিয়ে হয়ে এসেছে। 1 সপ্তাহ পুরো না হতেই রান্নাঘরের পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে সুমি। রীনা দেবী প্রথম দিকটায় একটু চিন্তিত থাকলেও দেখলেন মেয়েটা রান্নার হাত ভালোই, আর একটু নিজে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। কোথায় গো সুমি, এসো একবার। পলাশের চিৎকারে কান পাতা দায় সেনবাড়িতে। পিঙ্কি ঘর মুছতে মুছতে রান্নাঘরে এসে বলল, আরে বৌদি, তোমাকে দাদা ডাকছে তো। তারপর ফিসফিস করে বলল, চোখে হারাচ্ছে তো। এতটা ফিসফিস করে বলেছে যে সেটা রীনা দেবী পরিষ্কার শুনতে পেয়ে মাথা নিচু করে সবজি কাটতে মন দিলেন। উনার এই একটাই ছেলে পলাশ, একদম মনের মতো করে মানুষ করেছেন। সংসার করতে করতে যত অভাব অভিযোগ পেয়েছিলেন, নিজের মন থেকে সেসব ঘাটতি পূরণ করেছে ছেলের মধ্যে দিয়ে। মুখ তুলে দেখলেন রীনা দেবী। সুমি তখনও মাছ ভাজছে। শুনলেন সুমি চিৎকার করে বলল, আরে আসছি। 1 মাস ধরে মেয়েটাকে দেখছেন রীনা দেবী। এরকম একটা ছেলের বউই উনি চেয়েছিলেন, শিক্ষিতা কিন্তু ঘরোয়া। রোজগেরে বউ ঠিক পোষায় না রীনা দেবীর। চোখ না ফোটা অবধি অন্তত রীনা দেবীর কথা মতো চলুক। উনি জানেন যতক্ষণ না উনি যেতে বলবেন এ মেয়ে ততক্ষণ নড়বে না এখান থেকে। আরে পড়ে না, এক্ষুনি এসো। পলাশ আবার চিৎকার করতে একটু যেন ঘাবড়ে গেল সুমি। বিয়ের 1 মাস হলো, কখনো তো এভাবে ডাকেনি। আর নতুন বউ বলে আলাদা করে সোহাগ এসব তো দেখেনি সুমি। আজ তাহলে কি হলো? মনে মনে ভেবেই ভাজা হয়ে যাওয়া মাছের পিঠটা আস্তে করে উল্টে দিল সুমি। তারপর ভাতের গ্যাসটা কমিয়ে যাবে কিনা ভাবছে। তক্ষুনি শুনল রীনা দেবী বলছেন, গ্যাসটা কমিয়ে যাও না, দেখো না কি বলছে। সুমি মাথা নাড়িয়ে গ্যাস কমিয়ে ঘরে গেল। রীনা দেবী মুখ উঁচিয়ে দেখে নিলেন গ্যাসটা ঠিক করে কমিয়েছে কিনা। এসব ছোটোখাটো বিষয়ে রীনা দেবী প্রচুর কথা শুনেছেন এক সময়। তখন উনি সুমির চেয়েও অনেক ছোট। তখন থেকেই ইচ্ছে ছিল উনিও উনার বৌমার সাথে এরকমটাই করবেন। আজ বয়সের সাথে সাথে সেই রাগটা আর নেই। তাও মনের মধ্যে সারাদিন খচখচ করে কিছু একটা। মাংসের আলু পেঁয়াজ কেটেই কাঁচা আম কাটতে বসলেন রীনা দেবী। মেয়েটা ঘরে গেছে মিনিট 5 হয়ে গেল। ইচ্ছে হচ্ছে চিৎকার করে ডাকে, মাছগুলো পুড়বে তো এবার। বলতে বলতে গজগজ করে উঠে মাছগুলো নেড়ে চেড়ে তুলে গ্যাসটা বন্ধ করে দিলেন। কি এমন কথা যে অসময়ে ঘরে ডেকে বলতে হচ্ছে? চক্ষু লজ্জাও নেই। মনে আছে রীনা দেবীর বিয়ের পর প্রথম দুপুরবেলাতে যখন উনার বর বাদলবাবু বাড়ি থাকতেন, একসাথে বসে দুটো গল্প গুজবও করতেন না, পাছে শাশুড়ি মা রাগ করেন। অতীত আর বর্তমান যখন মিলতে বসেছে, এই সময়গুলো বড্ড অস্বস্তি হয় রীনা দেবীর। অনেক কিছু ইচ্ছে করছে,
কিন্তু পারছেন না। অগত্যা বসে আম কাটতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ঢুকল সুমি। চোখে মুখে যেন একটা লজ্জা মাখা খুশি। এটা হতেই পারে, নতুন বিয়ে হয়েছে ওদের। আর এই রবিবারটাতেই বাড়ি থাকে পলাশ। সুমি এসেই গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের তেলটা গরম করতে দিল। ততক্ষণে ভাতের মাঠটা ঝেড়ে কেটে রাখা আলু তেলে ছাড়তেই দেখল পলাশ রান্নাঘরে এসে হাজির। তারপর সরাসরি এসে রীনা দেবীর কাছে এসে নিচু হয়ে বসে বলল, মা, তুমি ওকে বোঝাও। রীনা দেবী মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে বললেন, কি হয়েছে? পলাশ বলল, মা, কালকে আমি তোমাকে সংসারের টাকা দিয়ে দিয়েছি তো। নতুন বউয়ের সামনে ছেলের মুখে কথা শুনে বেশ অবাক হলেন রীনা দেবী, কিন্তু বুঝতে না দিয়ে বললেন, দিলি তো, কেন? পলাশ বলল, বাবা যা দেয় সংসারে আমার না দিলেও চলে, তাই তো? রীনা দেবী আরও বিপাকে পড়লেন। বড্ড লজ্জা লাগছে এবার। এ কি শিক্ষা ছেলের? বউয়ের সামনে মাকে অপমান! এ তো বাদলবাবুর থেকেও এক কাঠি ওপরে। কিন্তু মনে হলেও মুখ একদম স্বাভাবিক রেখে রীনা দেবী বললেন, তোর বাবার যা পেনশন তোর ছেলে মেয়েও খেয়ে শেষ করতে পারবে না, আর তুই যা দিচ্ছিস সে তো জমবেই। আমাদেরটা আর কে খাবে বল? পলাশ বলল, সেটা কথা না, এটা আমার দায়িত্ব। তোমরা এত কষ্ট করে আমায় একটা জায়গা করে দিয়েছ, সেটা শুধু নিজে খাবো নিজে ভোগ করব বললে হয়? রীনা দেবী সত্যিই ব্যাপারটা ধরতে পারছেন না কি চলছে। তাকিয়ে দেখল সুমি মাছের ঝোল নামিয়ে কাঁচা আম দিয়ে ডালটা সাঁতলাতে শুরু করে দিয়েছে। মুখে কোনো কথা নেই। মনে মনে রাগ হলো রীনা দেবীর। উনি ভালোই জানেন এই চুপচাপ ভালো মুখখানা বেশি দিন থাকবে না। যে বিয়ের 1 মাসের মাথায় হিসেব নেয় যে বর মাকে কি দেয়, তার আর ভালো। পলাশ বলল, মা, আমি সুমিকে বললাম আজ বিকেলে গিয়ে মায়ের হাতে কিছু টাকা দিয়ে এসো। রীনা দেবী অবাক হয়ে বললেন, কাকে দিয়ে আসবে? পলাশ বলল, কেন, ওর মাকে। আমি যদি তোমাদের দায়িত্ব নিতে পারি, ও কেন ওর মা বাবার দায়িত্ব নেবে না? সুমি এবার গলায় ঝাঁঝ এনে বলল, কখনো না। প্রাণ থাকতে এই অপমান আমি আমার মা বাবাকে করতে পারবো না। আমি যদি নিজে কিছু করতাম দিতাম, করতাম তো। নাচ শেখাতাম বাচ্চাদের, তখন আমি বাড়িতে মায়ের প্রয়োজনীয় জিনিস কিনে এনে দিতাম। তাই বলে তোমার টাকা? পলাশ বলল, আমার টাকা কি তোমার টাকা না? সুমি বলল, এখনো না। পলাশ এবার রীনা দেবীর দিকে অসহায়ভাবে তাকালো। রীনা দেবী এতক্ষণে সবটা বুঝলেন। খুব রাগ করতে ইচ্ছে হলো পলাশকে দুটো কথা শোনাতে। সেটাই তো হওয়ার কথা ছিল। মাত্র 19 বছরে এ বাড়িতে এসেছেন রীনা দেবী। সংসারের প্যাঁচ শাশুড়ির থেকে শিখেছেন। কত মুহূর্ত এসেছে জীবনে বোকা বানিয়ে ছেড়েছেন রীনা দেবীকে, সেটাও একটা শিক্ষা। তখন থেকেই নিজেকে তৈরি করেছেন রীনা দেবী। এখনই বোধহয় সেই সময়টা এসে গেছে নিজেকে প্রমাণ করার। কি গো মা, কিছু বলো। উনারাও তো ওকে মানুষ করেছেন, দায়িত্ব তো ওরও। পলাশ বলেই যাচ্ছে। রীনা দেবী জানেন পলাশ থামবে না যতক্ষণ না মা কিছু বলবে। এ আবার কি কথা সুমি?
স্বামীর টাকায় তো বউয়ের টাকা হয়। তোর মা বাবাও তো তোকে মানুষ করলো, বড় করলো। এ ঋণ শোধ করা যায় না জানি, তাও তাদের পাশে দাঁড়ানোটা তোর কর্তব্য। তুই টাকা না দিস, মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দে। কি চাইলেন আর কি বললেন। খারাপ শাশুড়ি হব বলে মনে মনে ভেবেও সংলাপ ভুল বললেন। সুমি কিছুক্ষণ রীনা দেবীর দিকে তাকিয়ে খানিক নরম সুরে বলল, মা, ওর টাকা আমারই, সেটা আমার নিজের, কিন্তু আমি তো অক্ষম নই মা। আমিও তো ইনস্টিটিউটে নাচ করিয়ে ভালোই পেতাম, শুধু এবারের পছন্দ না বলে ছেড়ে দিলাম। কথাটা বলতে বলতে গলাটা ধরে এলো সুমির। তারপর আস্তে আস্তে বলল, আমার বাবার যা ইনকাম, ওদের আমার টাকার উপর ভরসা করতে হবে না বলেই মন থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে ডালটা ঢেলে নিল। তারপর কড়াইতে জল বুলিয়ে বসিয়ে দিল, এবার মাংস রান্না হবে। রীনা দেবী মেঝেতে পড়ে থাকা সবজির খোসাগুলো এক এক করে গোছাতে লাগলেন। হয়তো পরবর্তী সংলাপ সাজাচ্ছেন। শাশুড়ির শেখানো বিদ্যা হাতড়াচ্ছেন, এটাই তো করতেন উনি। এমন সংলাপ সাজাতেন তাতে বউ ঘায়েল আর ছেলেও বুঝল মায়ের মতন মানুষ হয় না। সুমির গলায় এতটা জোর ছিল যে কিছুতেই সংলাপ সাজাতে পারছেন না রীনা দেবী। সুমির মতো এতটা অমায়িক কি উনি ছিলেন? শাশুড়ি যে বুনোল টের পেয়েছিলেন, উনি দিনে দিনে বাঘা তেঁতুল হয়ে উঠেছেন। লড়াই চলেছে সমানে সমানে, কিন্তু এই মেয়ের সাথে কে লড়বে? লড়াই তো তখন করা যেত যখন জানতো ও পলাশের কাছ থেকে টাকার হিসেব চাইছে, বাবা মাকে টাকা দিতে না করছে। সুমির মুখ দেখে মনে হলো ও ওর সিদ্ধান্তে অটল, কিছুতেই বাবা মায়ের অসম্মান হতে দেবে না। পরিবেশ চুপচাপ দেখে পলাশও চলে গেল ঘর থেকে। মনটা কেমন ভার ভার লাগছে রীনা দেবীর। এই মনটাকে কিছুতেই বাগে আনতে পারছেন না। যুদ্ধে নামবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, কোথা থেকে কি হয়ে গেল। সুমি মেয়েটাকে আজ যেন আরো বেশি ভালো লাগলো। কতটা আত্মসম্মান মেয়েটার, যে বরের টাকা কিছুতেই নিল না। এই রকমই তো হয় প্রকৃত শিক্ষা। নিজের ছেলের গুণ আর কি বলবেন। এরকম সত্যি আগে কখনো শোনেননি যে নিজে যেচে বউয়ের মা বাবার জন্য ভাবছে। এতটা ভালো শিক্ষা ছেলেকে দিতে পেরেছেন বলে নিজেরই ভালো লাগলো। আর যুদ্ধে মন নেই। রীনা দেবী দেখলেন সুমি মাংসটা কষাচ্ছে, খুব ধৈর্য নিয়েই করছে কাজটা। মুখটা একটু থমথমে। রীনা দেবী পায়ে পায়ে এগিয়ে এলেন, আস্তে আস্তে বললেন, তোর ইনস্টিটিউটে কতদিন ক্লাস নিতে হয়? সুমি অবাক হয়ে তাকিয়ে নাক টেনে বলল, সপ্তাহে 3 দিন, বৃহস্পতি, শুক্র আর শনি, দুপুর 3টে থেকে 8টা, পরপর ব্যাচ চলে। 2-1 লাইনে যতটা সম্ভব তথ্যগুলো দিয়ে দিল সব। রীনা দেবী বললেন, ফোন করে বলে দে পরের সপ্তাহ থেকে যাবি। ওই সময় তো কিছু কাজও থাকে না, আমিও যাব মাঝে মাঝে। সুমি খুন্তিটা ছেড়ে দিয়ে রীনা দেবীর দিকে ঘুরে তাকালো। হয়তো বোঝার চেষ্টা করছে মানুষটাকে। শাশুড়ি নামক মানুষদের সম্পর্কে
এমনিতেই অনেক কথা শুনেছে সুমি, এত তো সহজ নয়। কি রে, ফোন কর, বল তুই আবার যাবি। আবার বললেন রীনা দেবী। বোধহয় সত্যি সত্যি বলছেন। সুমির এবার ইচ্ছে করছে জড়িয়ে ধরে, কিন্তু শাশুড়িকে মায়ের মতো জড়িয়ে ধরা এতটা আদিক্ষেতা করতে পারবে না সুমি। কিন্তু চোখ দিয়ে বুঝিয়ে দিল ওর মনের অনুভূতিটুকু। রীনা দেবী হেসে বললেন, এক্ষুনি ফোন কর, আমি দেখছি মাংসটা। তুই ওই টাকার একটাও নিজে খরচ করবি না, বরের টাকার অধিকার ছাড়তে নেই বোকা। ওটা থেকে মাকে দিবি, আর পারলে প্রতি মাসে আমাকে একটা করে ঘর সাজানো জিনিস এনে দিবি। ওই একটাই নেশা আমার। না ইচ্ছে করলেও আদিক্ষেতাটা করেই ফেলল সুমি। জড়িয়ে ধরল রীনা দেবীকে। প্যাচপেচে গরমেও কি সুন্দর একটা অনুভূতি। এরকম অনেক কিছু ঘটনা যা আমাদের সিলেবাসে থাকে না, কিন্তু প্রতিটা দিনের সাথে সাথে অনেক নতুন কিছু সিলেবাসে ঢুকে যায়। সেটা জানা হয়, জ্ঞান বাড়ে, সাথে মনটা অনেকটা বড় হয়, অনেক বড়, যেটা আগামী প্রজন্মকে আরও সমৃদ্ধ করবে। কলমে অনিন্দিতা সাহা মুখার্জি, কণ্ঠে সোনালী।